তো এই কুষাণরা যখন ভারতবর্ষের মধ্যে ঢুকছে তখন আফগানিস্তান, পাঞ্জাব আর গান্ধারাই ঢুকছে। তাহলে আমি ব্যাপারটা গল্পের মধ্যে বলে দিই যে কুষাণরা কুইশান নামে পরিচিত। কুষাণরা থাকতো চীনের হুয়াংহো নদীর পশ্চিম তীরে। সেখানে দুটো অঞ্চল ছিল, নদী তীরবর্তী এলাকা, একটার নাম কানসু, একটার নাম নিনঘাসে। এবার এইখানে যে ট্রাইবরা রাজত্ব করতো তারা হচ্ছে ইউচি, একটা গোষ্ঠীবদ্ধভাবে রাজত্ব করতো। কিন্তু ওদের রাইভাল যার নাম হচ্ছে হিউংনু রাইভালরা ওদেরকে চ্যালেঞ্জ করলো এবং ওদেরকে একটার পর একটা যুদ্ধে পরাস্ত করে ওই জায়গার দখল নিতে শুরু করলো। তখন ওরা বুঝতে পারলো যে এই চীনে এই জায়গা ওদের পক্ষে আর থাকার যোগ্য নয়। তখন কি করলো, সমস্ত ইউচি ট্রাইবকে একত্রিত করে এই কুজুলকারা কর্থেসেস বা কর্থেসেস 1 এই অক্ষু নদী পেরিয়ে এই তিনটি অঞ্চলে ঢুকে গেল। এবার ঢুকতে পারলে তো এমনি এমনি ঢুকতে পারবে না, বাধা তো তাকে দেবে, এবং প্রত্যেকটা জায়গায় বাধা দিতে হলো কারা, ইন্দো গ্রিক রাজারা। এবং এক একটা ইন্দো গ্রিক রাজাকে ও অনেকবার পরাস্ত করে এই জায়গাটার দখল নিয়ে নিল। এবার ইউচিরা ক্ষমতা চাইল। তখন উনি ইউচিদের বললেন যে তোমরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত হয়ে না, নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করো না, এক জায়গায় আসো, একটু ধৈর্য ধরো, আমি সবকিছু করে দেবো। উনি তখন দেখলেন যে এই অঞ্চলে অলরেডি আমাদের ওই যখন 6th সেঞ্চুরি BC চলে গেছিল, সেই সময় ঢুকে গেছিল কি আমাদের বুদ্ধদেবের একটা আধিপত্য, তাই তো? বুদ্ধের আধিপত্য ছিল। তাই বুদ্ধের আধিপত্যটার কথা মাথায় রেখে, যে বুদ্ধ যেহেতু একজন কি বলবো অহিংস, নন ভায়োলেন্সে বিশ্বাসী, তাই উনি কি করলেন, বুদ্ধ ধর্মে নিলেন। তাহলে কুজুল কর্থেসেস ছিলেন বৌদ্ধিস্ট। খবরদার এটা কিন্তু শৈব টৈব কিছু করবে না, বুদ্ধ ধর্ম নিলেন। বুদ্ধ ধর্ম নেবার পরে উনি কি করলেন, এখানে সমস্ত ইউচিদের একত্রিত করলেন। আমি এটাও বললাম যে গান্ধার, আফগানিস্তান, পাঞ্জাবের গ্রিক রুলারদের পরাস্ত করলেন, ইন্দো গ্রিক রুলারদের। এবং নেবার পর উনি এইখানে ধর্মথিদা, সচ ধর্মথিদা এই সমস্ত উপাধি নিলেন। লিখে দিচ্ছি ধর্মথিদা। ইন্দো গ্রিকদের। তার মধ্যে কারা ছিল জানো, মনে রাখবে, তাদের মধ্যে ছিল গন্ডফার্নেসের বংশধররা হেরে ছিল। দেখো ওই লাইনটা লিখিয়ে দিয়েছিলাম তোমাদের, যারা হেরে গেছিল। ধর্মথিদা, সচ ধর্মথিদা এই উপাধি কে নিয়েছিল, কুজুল কর্থেসেস, মনে থাকবে। বেশ, কুজুলের পরে সিংহাসনে যিনি বসলেন তার নাম হচ্ছে ভিম কর্থেসেস। তাই তো, যাকে আমরা এক কথায় বলি কি। এবার বলো তো কি কুষাণদের তোমার রিয়েল ফাউন্ডার কাকে বলা হয়, রিয়েল ফাউন্ডার অফ কুষাণ ডাইনেস্টি? একদম একদম। ইনি কিন্তু ইন্দো গ্রিকদের মতো নিজে শৈব ধর্ম গ্রহণ করল, তাই তো? আমি বলেছিলাম গ্রিকরা শিবকে কি বলেছিল আর কৃষ্ণকে কি বলেছিল? কৃষ্ণকে বলেছিল হেরাক্লেস, আর শিবকে কি বলেছিল? শিবকে কি বলেছিল? ডায়োনিসিয়াস। বাসুদেব কৃষ্ণ হেরাক্লেস, শিব হচ্ছে ডায়োনিসিয়াস, ঠিক? এই জিনিসটা মাথায় রেখে উনি কি করলেন, ইন্দো গ্রিকদের এই শিবের দ্বারা প্রভাবিত হলেন এবং নিজে শৈব ধর্ম গ্রহণ করে নিজেকে বললেন মহেশ্বর। হ্যাঁ, তাহলে কোন রাজা, কুষাণ রাজা সর্বপ্রথম শৈব ধর্ম গ্রহণ করেছিল? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের এই ভদ্রলোক, কি নাম বললাম? ভিমা কর্থেসেস। মহেশ্বরের পর উনি নিজেকে বললেন কি, কাইজার। কাইজার মানে সম্রাট, তাই তো? জার্মান ভাষা কাইজার বলা হয়, তাই তো? তাহলে ইউরোপিয়ানদের মতো নিজেকে মনে করে উনি কাইজার বললেন। এবং ওনাকে বলা হলো লর্ড অফ দ্য
হোল ওয়ার্ল্ড, লর্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে মহেশ্বর কাইজার লর্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড বলে নিজেকে উনি পরিচয় দিলেন এবং উনি সোজা চলে গেলেন রোম। রোমের সঙ্গে ট্রেড অ্যান্ড কমার্স শুরু হলো এনার সময়। ফার্স্ট রোম ইন্ডিয়া ট্রেড ওপেন কার সময় হলো? আচ্ছা, ভূগোলের স্টুডেন্ট কে আছে এখানে? দেখো, তাহলে একটা দারুণ জিনিস শেখাবো আজকে। ভূগোলের স্টুডেন্ট কে আছে? ভালো কথা। আমি এমন মানে ব্যাচ দেখিনি যেখানে ভূগোলের স্টুডেন্ট নেই। ভূগোলের স্টুডেন্ট আছে। দেখো, আমি ওকে একটা প্রশ্ন করছি, তোমরা আরো ভালো উত্তর পাবে আমার থেকে, যেহেতু সাবজেক্টের জিওগ্রাফি। তুমি আমাকে একটা বলো দেখি বাবা, তুমি বলো আমাকে যে এই যে সিল্ক রুট বলে একটা শব্দ আছে না, এটা সিল্ক রুট মানে কি শুধুমাত্র আমি চায়নার সঙ্গে বাণিজ্য করতে যাবো? আমি একটা ভূগোলের লোকের কাছ থেকে উত্তর ঠিকঠাক পাইনি। আমি শুনে নাও ভালো করে। আমরা যেটা বলে দিই বা আমরা যেটাকে প্রচার করি যে সিল্ক রুট মানেই হচ্ছে একটাই রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমি ঢুকে যাবো চায়না। এটা ঠিক, এটা কুষাণ যুগে ওপেন হয়েছিল, একদম কোনো ভুল নেই। কিন্তু জেনে রাখো, এটা তারও আগে ছিল, তার একটা অস্তিত্ব ছিল। সেই অস্তিত্বটা হচ্ছে, আমি বলে দিই যে কুষাণ রাজারা, বিশেষ করে রিনকর্পেসেস, একটা ওই রাস্তাটার নামও সিল্ক রুট ছিল। সেটা একটা অন্য ওয়ে, মানে পথটা অন্য ঘুরে যাবে, যেটা ইউরোপের দিকে সোজা চলে যাবে রোমে, রোমের সঙ্গে বাণিজ্য করার জন্য। মনে রাখবে, অনেকগুলো পথ একের পর এক, মানে বাড়ি ঘরদোর তো ছেড়ে দাও, রাস্তাঘাট অন্যরকমভাবে করে দিয়ে কি হয়েছে, ওই পুরনো রাস্তাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। চীনের রাস্তাটাকে নষ্ট করা যায়নি এই জন্য, যেহেতু পথটা দুর্গম, বরফের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে এখন কিছু করতে পারিনি। এই রাস্তাটা নামও কিন্তু সিল্ক রুট। তাহলে যখনই বলবে যে ইন্দো রোমের সিল্ক রুট কাদের সময় ওপেন হয়, ইন্দো রোমের সিল্ক রুট ওপেন হয়, মনে রাখবে কি বললাম, কুষাণ যুগে। সিল্ক রুট শব্দ লিখেছি। Indo-Rome trade way, also known as Silk Route. আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন মোহিত চৌহানের একটা ব্র্যান্ডের গান হতো, যার নাম সিল্ক রুট। তখন আমি ভাবতাম বোধহয় এটাই বোধহয় আবিষ্কার করেছে, বলছে। তো 7-এ পড়ি, আর জানো কি করে। যাই হোক, এবার দেখো যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে এই বাণিজ্য পথে গিয়ে ওরা নিয়ে আসলো কি, বুলিয়ান। স্যার, বুলিয়ান কি জিনিস? বুলিয়ানটা মানে হচ্ছে পিওর গোল্ড, খাঁটি সোনা। এটা হচ্ছে রোম থেকে ওরা আনলো বুলিয়ান। বুলিয়ান মানে গোল্ড। কিরকম গোল্ড বলতো? যে গোল্ডগুলোকে তোমরা বলো না সোনার বিস্কুট, কেমন লম্বা লম্বা বারের মতো, রূপোর বিস্কুট, মানে এগুলো ওরকমই হয়। ওটা নিয়ে এসে ওরা কি করলো, ওই সোনা দিয়ে, হ্যাঁ, কয়েন, ওরা ওই বারগুলো দিয়ে কয়েন বানালো। এবং এই কয়েনে একটা আশ্চর্য ব্যাপার জানবে তোমরা, সবচেয়ে কম পরিমাণ খাদ মেশানো হয়েছে, যেটা বলে আর কি যে ওই খাদটা না দিলে ওটার শেপটা গোলাকার করা যেত না। ঠিক আছে? এবং এই যে আমরা ওই কি যেন সোনা গলানোর কাজে লাগে কি, অ্যাকোয়ারিজিয়া, ঠিক বললাম তো? ওই মানে বলতে পারো অ্যাকোয়ারিজিয়ার প্রচুর ব্যবহার ওরা ওই সময় শুরু করে। এবং এই গোল্ডটা এতটাই ভালো ছিল, এতটাই ভালো কোয়ালিটি ছিল, যেটা ইন্দো গ্রিকের গোল্ড কয়েনের চেয়েও ভালো। তাহলে এবার যদি একটা কোশ্চেন করা হয় যে মোস্ট ভ্যালুয়েবল গোল্ড কয়েন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, তাহলে হবে কিন্তু কুষাণ, বা কুষাণ ইন্ট্রোডিউস মোস্ট ভ্যালুয়েবল গোল্ড কয়েন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম যে গোল্ড কয়েনটা তোমার বিন কর্পোরেশনের বিক্রি হয়েছিল একটা সোনার দোকানে, ঠিক আছে, সময়টা আমি বলে দিচ্ছি 1930 সালে। সেই গোল্ড কয়েনটার দাম উঠেছিল 20,000 টাকা। 1930 সালে এই গোল্ড কয়েনটার দাম 20,000 টাকা, মানে অনেক ভ্যালুয়েবল।
ঠিক আছে, আমি এই কয়েন কিনতে গিয়ে অনেক কিছু শিখেছি। বলছে যে এই কয়েনটা কোনো দাম বাড়ালো না, 2000 সালে এই কয়েনটা আবার বিক্রি হলো 20,000 টাকা দিয়ে। এবার কেন? প্রশ্নটা হচ্ছে কেন? প্রশ্নটা আমি বলে দিই। ওই কয়েনের মসৃণতা নষ্ট হয়ে গেছে, ওই প্লেসটা নষ্ট হয়ে গেছে, যার জন্য যে সোনার দামটা তার সঙ্গে একটা হিস্টোরিক্যাল ভ্যালু বাবদ আরও 5,000 টাকা না 6,000 টাকা দিয়ে ওরা 20,000 টাকা ছেড়ে দিয়েছিল।